এই যে এখন আমরা গয়া ধাম থেকে বের হয়ে যাচ্ছি। রাস্তাগুলো, আসল কথা কি, এই জায়গাগুলো তো অনেক পুরনো, তার ফলে এই রাস্তাগুলো এত চাপা হয়। আর এর দুই ধারে সাধারণত ওই যে ছোট ছোট দোকানগুলো সব থাকে, আর পুণ্যার্থী বা দর্শনার্থীদেরও তো ভিড় থাকে প্রচন্ড। তার ফলে এগুলো প্রচন্ড ভিড়ের রাস্তা হয়ে যায়। এটা প্রচন্ড ভিড়ের রাস্তা হয়ে যায়। এই যে এখন তো এই যে গলির মধ্য দিয়ে ঢুকাই দিল। এখন দেখি এই গলির মধ্য দিয়ে গিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যায়। এগুলো লোকালদের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের ক্ষেত্রে এই রাস্তাগুলো দিয়ে যাওয়া মানে বিশাল রিস্কের ব্যাপার। এটা একদম ভিড় এড়িয়ে একদম শর্টকাট করে দিল। এটা দিয়ে সোজা যেতে হবে। এই যে আর এখান থেকে অল্প একটু সেই হাইওয়েটা ধরে আমাদের বাঁদিকে দেখতে হবে। এই যে যাওয়ার সময় এই যে এই পুকুরগুলো পার করে গেলাম, এখন সেখান থেকে এই যে আমরা এখন বেরিয়ে আসছি। এই যে এখন আমরা হাইওয়েতে এসে উঠলাম। এখন এই হাইওয়ে ধরেই আমাদেরকে চলতে হবে 5-6 কিলোমিটারের মতো। তাহলে এখন আমরা চলছি নালন্দার দিকে। নালন্দার ডিস্টেন্স এখান থেকে এমনি 57 কিলোমিটার। আর সামনেই আছে ফল্গু ব্রিজ। এই যে ফল্গু নদীর ধারে এই গয়া ধাম গড়ে উঠেছে, সেই ফল্গু নদীর উপরের ব্রিজ এখন আমরা পার করছি। এই যে ফল্গু নদী ব্রিজ, আর এই যে এটা হলো গয়া ধাম। এই যে এটাই হলো সেই গয়া, যেখানে যে ঘাট, যেখানে সমস্ত যে ক্রিয়াকর্মগুলো করা হয়। আর এই যে দূরের থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। এখন আমরা গয়াকে ক্রস করে বেরিয়ে যাব। এই দিক দিয়ে এখন আমাদের যেতে হবে। এই মেইন রোড আবার হাইওয়েটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই যে সাইডের যে আবার সেই চাপা এবং ছোট রাস্তাতে আমরা চলে আসলাম। এখন এই রাস্তা দিয়ে আবার চলতে লাগবে। এখন এ আবার যদিও পরে আবার এই হাইওয়েটাতেই তুলে দেবে, মানে এই হাইওয়েতে মানে 119-এর ডি এই হাইওয়েটাতে আবার তুলবে। মনে হয় হাইওয়েটা অনেকটা ওদিক দিয়ে ঘুরে যাবে, আর এটা মনে হয় ও শর্টকাটে একটা রাস্তা করে দিল এখান থেকে। ওই রাস্তা থেকে আমাদেরকে আবার এই রাস্তাতে নিয়ে আসলো। এখানে অনেক ছোট ছোট পাহাড় আছে, আর পাহাড়গুলো যে একটা মানে পর্বত মালা তা কিন্তু নয়, মানে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও আবার হুটহাট করে পাহাড়, আবার কোথাও হয়তো কিছু দূর পর্যন্ত পাহাড়, এবং সেগুলো এগুলো সবই ছোট ছোট, মানে টিলার থেকে একটু বড়। আর এই রকম এক পাহাড়ের মধ্য দিয়েই যে একটা ইতিহাস ছিল, মানে সেই মাউন্টেন ম্যান সিনেমাটা যে পাহাড়ের মধ্য দিয়ে হয়েছিল ওয়াজিরগঞ্জের, তা মানে যেটা রিয়েল স্পট, মানে প্রকৃত ঘটনাটা যেখানে ছিল, তা আমরা ভেবেছিলাম যে ওই রাস্তাটা দিয়ে যাব, ওই রাস্তাটা দিয়েও নালন্দাতে যাওয়া যাবে, তবে সেটা দিয়ে অনেকটা ঘোরা হয়। ওখান থেকে অন্তত 12 থেকে 15 কিলোমিটারের মতো এক্সট্রা ঘোরা হয়। তা সেই জন্য এখানেও আমাদের অনেকটা দেরি হয়ে গেল, যে 12টা 12:30 বেজে গেছে। এরপর আমাদের আবার যেতে হবে, যতদূর যাব তাতে 1-1.5 ঘন্টা সময় লাগবেই। আবার খাওয়া দাওয়া আছে,
তারপর ওখানে গিয়ে আজকে নালন্দাটা দেখে নিতে হবে। কালকে সকালে তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেই জন্য ভাবলাম যে ওই জায়গাটাকে স্কিপ করি, মানে ওই রোডটাকে। সেই জন্য ওই রোডটাকে বাদ দিয়ে এই রোডটাতে মানে এই রোডটাকে ধরলাম। তার ফলে ওই জায়গাটাতে আমাদের আর এবারের মতো যাওয়া হলো না। মানে দুই পাহাড়ের মধ্য দিয়ে এক রাস্তা, এবং সেখানেই একটা সাইনবোর্ড দেওয়া আছে, দা মাঝি স্ট্রিট বা এরকম সড়ক, এরকম একটা কিছু সাইনবোর্ড আছে। তা যাই হোক, ওখানে যেতে পারলে ভালো লাগতো, যে একটা ঐতিহাসিক জায়গা বা এইরকম একটা জায়গায় আমরা গেলাম, কিন্তু যাই হোক এবার আর হলো না। এদিকে ফুলকপি, মানে কফির ক্ষেত, ফুলকপি বা বাঁধাকপি সেগুলো চাষ হচ্ছে। এই যে লাল শাক, আর পাশে ধানের চাষ, এইগুলো বেগুন। বাহ, বেশ সুন্দর খেতি জমি। আর এখন আমরা বিহারের মধ্য দিয়ে যাচ্ছি। এগুলো বিহারের সব ছোট ছোট গ্রাম, একেবারে গ্রাম সেটা না, এর মাঝখান দিয়ে রাস্তায় গেছে, সব বাড়ি মোটামুটি পাকা। আর তবে এই গ্রামের যে খেতি জমি, সেটা খুব ভালো লাগছে আমার। আর এই এরিয়াগুলোনে দেখি যে প্রচুর তাল গাছ, এই যে সব সারি সারি সব তাল গাছ, এই যে গোটা তালের বাগান, এই যে পুরোটা তাল। মানে কত যে তাল গাছ এখানে, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে এত তাল গাছ সাধারণত দেখা যায় না। এখানে প্রচুর ধান ক্ষেত আছে। মানে এই গ্রামগুলো বা এই জায়গাগুলো হলো সরস সতেজ, এখানে যেমন মানে উর্বরা। এই যে এখানে ইট ভাটা। তবে আমাদের এই রাস্তা ধরেই একবারে আমরা নালন্দায় পৌঁছাবো। আমাদের অন্য কোনো রাস্তায় আর উঠতে হবে না, এই রাস্তাটাই সোজা নালন্দা যাবে। আর এই যে গ্রামগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, এই যে কি সুন্দর গ্রাম, মানে বিশেষ করে সবুজ ক্ষেতগুলো, সবুজ ক্ষেত, তালের গাছ, আর সামনে এই দূরে দূরে ওই ছোট ছোট কতগুলো পাহাড় দেখা যাচ্ছে টিলার মতো করে। আর এই অঞ্চলে যেটা দেখলাম, এখানে মানে বেশ কিছু জায়গায় কালী পুজো এবং অন্নপূর্ণা, এই অন্নপূর্ণার পূজা এখানে কিন্তু হচ্ছে। এই কিছুদিন আগে আসলে এখানে পুরোটা কাশে ভর্তি ছিল। আর যদি এই এক সপ্তাহ দু সপ্তাহ আগে আসা যেত, তাহলে এই রাস্তাটা দুই দিকটা একদম কাশ ফুলে ভরে ছিল। এই পাহাড়টা কি সুন্দর, ছোট্ট একটা পাহাড় টিলার মতো, কিন্তু সম্পূর্ণটা গোল গোল পাথরে ভর্তি, পাথর মানে পাহাড়টা। বাহ, এখানে মূর্তিকার, এখানে মূর্তি তৈরি করছে সব। বাহ, কি সুন্দর সুন্দর সব। এই গ্রামটা হলো মূর্তিকারের, এটা পাথর খোদাই করে বা পাথর ভেঙে ভেঙে এই যে মূর্তি সমস্ত তৈরি হয়। এই যে সব মার্বেলের পাথর, বাপরে, এগুলান এই যে সব খোদাই করে করে এগুলো, এই যে বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে এখানে। এই যে এই যে এই যে এই যে এখানে সমস্ত মূর্তিকারেরা সব মূর্তি তৈরি করে, তার মানে এটা শিল্পীর গ্রাম। এরা বংশ পরম্পরায় এখানকার মানুষেরা এই পাথরের কাজ করে, এবং সব শ্বেত পাথরের। এই রাস্তাটার এই জায়গাটা বেশ ভালো লাগছে, দুই পাশে গাছ দিয়ে ঢাকা, আর তার মাঝখান দিয়ে রাস্তাটা। এই যে এখনো কাশ ফুটে আছে, এই যে এই এরিয়াটাতে এখনো আছে। The land of the historic significant cultural heritage.
আমরা সেই ঐতিহাসিক এবং কালচারাল হেরিটেজের মধ্যে ঢুকে পড়লাম। এখান থেকে আর বেশি দূর নেই, এই 4-5 কিলোমিটার আছে আমাদের নালন্দা। এই রাস্তাটা একবারে নালন্দাতে গিয়েই উঠবে, মানে ইউনিভার্সিটির পাশে গিয়েই উঠবে। তবে এমনিতে রাস্তাটা খারাপ লাগলো না। গোটা রাস্তাটার মধ্যে সিনিক হয়। এটা বিহার পুলিশ একাডেমি এটা। আর সবার আগে, তার আগে আমাদের খেয়ে নিতে হবে, মানে খিদাতে আমাদের অবস্থা খুব কাহিল। আগে না খেয়ে নিলে নালন্দাতে ঢোকা যাবে না। হোটেল গ্লোরিজ ভ্যান। এইখান থেকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খাবারটা তো প্রচণ্ড খিদে পেয়েছিল এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, তা সেই জন্য ভালো খাওয়া দাওয়া হলো। এখন তার বিলটাও হলো তার থেকে অনেক মানে বেশি ভালো। দুজনে মিলে আমরা 820 টাকা খেলাম। এইবার যেটা ঘটনা ঘটলো যে ও একটা ভেজ পনির বা মাশরুমের একটা বোধহয় আইটেম অর্ডার দিয়েছিল, আর আমি একটা চিকেনের। তা এইবার এত পরিমাণে সেই জিনিসগুলো ছিল, চিকেনের যে আইটেম ছিল আমার 3 বেলার, মানে 3বার যদি আমি খাই তাহলে আমার চিকেনের আইটেমটা খেতে পারবো, মানে এত পরিমাণে ছিল। আর ওরটারও তাই, প্রায় 2বার থেকে 3বার খেলে তবে আইটেমটা শেষ করতে পারবে। এখন মুশকিল হলো যে আমরা অতগুলো তো খাওয়া সম্ভবই না। পরে ওদেরকে বলাতে ওরা আবার সেটা প্যাক করে দিল। যাই হোক, ওভারঅল বেশ ভালো। এখন আমরা যাচ্ছি নালন্দার দিকে। নালন্দা এখান থেকে 17 কিলোমিটার। এখন আমরা যাব হাইওয়েতে, মানে বিহার পাটনা, মানে পাটনা হাইওয়েতে। সেই হাইওয়ে ধরে আমাদের এই 10 কিলোমিটার মতো যেতে হবে। তারপর আবার সেখান থেকে আবার হাইওয়ে থেকে নিচে নামতে হবে 2 কিলোমিটার। এই যে আমাদের এইখানে রাস্তাটা সামান্য একটু ভুল হয়ে গেছে, মানে আমাদের ভুল হয়নি, মানে আমার সিলেকশনের ছিল ভুল। এখানে নালন্দা ইউনিভার্সিটি বলে অনেক কিছু দেখায়, তা সেইখানে সবকিছু দেখেই তো সিলেক্ট করেছিলাম। তা তাতে যেটা দাঁড়ালো যে আমরা ওই নালন্দা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াতে আমরা চলে আসছি। কিন্তু প্রকৃত যে নালন্দা, যেটা ধ্বংসস্তূপ বা সেটা এখান থেকে আরো 16 কিলোমিটার দূরে অবস্থিত। তা সেই জিনিসটাই তো আমরা যদি আগের থেকে ঠিক হতো তাহলে এই জায়গাটাতে হয়তো আমাদের আসতে হতো না। আমরা যে রুটটা দিয়ে আসছিলাম সেই রুটটা দিয়েই গ্রামের ভেতর দিয়ে একটা মানে ডাইরেক্ট একটা রাস্তা দিয়ে আমাদেরকে সোজা নালন্দাতে পৌঁছে দিত। তা সেখানে যতটুকু ভুল হলো তাতে আমাদের এই 3-4 কিলোমিটার বা এরকম এক্সট্রা ঘুরতে হবে। এটা এমনিতে হাইওয়ে, কিন্তু এই যে মানে সবার জন্য এটা হাইওয়ে। এই যে এখানে জলের ট্যাঙ্কটা যে আছে তার উপর কি সুন্দর করে নালন্দা আর ছবিটা আঁকানো আছে। এটা একটা খুব ভালো জিনিস দেখলাম আমি, কারণ আজ পর্যন্ত কোনো জলের ট্যাঙ্কে, মানে যে এরকম জলের ট্যাঙ্কে এরকম ছবি আঁকানো দেখেছি বলে আমার মনে পড়ে না। এই যে নালন্দাতে আমরা প্রবেশ করছি। এটা নালন্দাতে ঢোকার গেট। মানে আমরা প্রায় চত্বরে চলে আসছি। রুইন নালন্দা বাদিকে। এই যে এখানেই সব লোকেদের, মানে এই যে দোকান ঠোকান এগুলো সব শুরু হয়ে গেছে। আর সার্ভে অফিসার রুইন নালন্দা মহাবিদ্যালয়, এইটাই হলো সেটা, তাই তো।
আমরা এখন নালন্দা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে আছি। মানে এটা হলো প্রাচীন নালন্দার ধ্বংসাবশেষ, আর সেখানেই এখন আমরা আছি। আর এই হলো তার চত্বর। এই পুরোটা হলো সেই নালন্দা ইউনিভার্সিটির চত্বর। এক সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে ন্যাশনাল ফ্ল্যাগ তোলা আছে। আর তার ক্যাম্পাস। ड्राइवर दुनिया का पहला विश्वविद्यालय हुआ। এটা हलो अशोक गाछ लोकल नेम। এই যে 10 किलोमीटर चौड़ाई थी, 7 माइल लंबा और 3 माइल चौड़ा। योजन के हिसाब से 1 योजन लंबा, हाफ योजन चौड़ा। 2000 टीचर और 10,000 स्टूडेंट के आने के लिए तो जो यहाँ का राजा था এখন ক্যাম্পাসের একদম ভেতরের যে অংশটুকু আছে সেই ভেতরের অংশটুকুতে এখন ঢুকছি। विश्वविद्यालय के स्टूडेंट लोगों का टीचर लोगों का 200 राजा नहीं, 200 गांव, 200 गांव की जमीन थी, उसका राजस्व इसको डोनेट किया। तो ये अभी वर्ल्ड हेरिटेज साइट है। ये 15 जुलाई 2016 में वर्ल्ड हेरिटेज साइट है। तो बिहार में 2 ही प्लेस वर्ल्ड हेरिटेज, एक महाबोधि टेम्पल बोध में और दूसरा ये भारत में 40। এটা 2016-তে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করে। নালন্দা শব্দটির উৎপত্তি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। হিউয়েনসাংয়ের মতে এই শব্দটির অর্থ হলো অবিরত দান। আবার কারো মতে এখানে একটি নাগনন্দ নামে সাপের থেকে এই জায়গাটির নামের উৎপত্তি হয়েছে। তবে সাধারণত যেটা গ্রহণ করা হয় সেটা হলো হীরালাল শাস্ত্রী যেটা বলেছিলেন যে এখানে নাল শব্দটির থেকে, অর্থাৎ পদ্মের মৃণাল, এই শব্দটির থেকে এই জায়গাটির নাম হয়েছে নালন্দা। তখনকার সময়ে পৃথিবীর সবচেয়ে বড় যে ইউনিভার্সিটিগুলো ছিল তার মধ্য থেকে এটা একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো হলো অরিজিনাল দেওয়াল। মানে হয়তো তখন থেকেই এই দেওয়ালগুলো হয়তো আছে। নিভাইতেই নাকি কত মাস, 3 মাস না কয়েক মাস জন্য সময় লাগছে, যারা আগুন নেবে না। এই মহাবিহারটিতে প্রায় 10,000 ছাত্র আবাসিক ছিলেন। অর্থাৎ এই 10,000 ছাত্র এখানে থেকে পড়াশোনা করতেন এবং তাদেরকে শিক্ষাদান করার জন্য প্রায় 1,500 থেকে 2,000 শিক্ষক এখানে ছিলেন। এই ক্যাম্পাসটি 15 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যদিও তার মধ্যে কেবলমাত্র 15% বর্তমানে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টিতে বৌদ্ধ দর্শন ছাড়াও অন্যান্য দর্শন, যোগ, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতিষ এরকম বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হতো। হ্যাঁ হ্যাঁ, এটা ড্রেনিং সিস্টেম কি সুন্দর ছিল এখানে। এই যে পুরোটা ড্রেনিং সিস্টেম, ওটা মেইন ড্রেন, তারপর এখান থেকে সাব ড্রেন। এই যে এই রুমগুলো এইগুলো নেই তারা থাকতো আর কি। এগুলো নিয়ে এক একটা স্টুডেন্টের কক্ষ ছিল এগুলো, এবং প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে কক্ষ ছিল। বলা হয় যে এখানে 10,000
কক্ষ ছিল প্রতিটা স্টুডেন্টের জন্য। আর এখানে নিশ্চয়ই তার তালা চাবি বা লকের কোনো ব্যবস্থা হয়তো ছিল। এই যে এদিকে হয়তো দরজা বা তার লক এরকম কোনো সিস্টেম ছিল এই জায়গাটায়। এই যে একের পর এক এগুলাম ছাত্রাবাস। বাবা কি সুন্দর করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ঘর। এই অলি গলি, বাপরে বাপ। যাক এখানে এসে শেষ। এটা নিশ্চয়ই কোনো বড় ব্যক্তির কোনো ঘর ঠর ছিল, মানে প্রফেসর বা তাদের কোনো লাইব্রেরি বা কিছু একটা ছিল। এখানে কেবলমাত্র ভারত নয়, ভারত ছাড়াও তিব্বত, চীন, কোরিয়া ও মধ্য এশিয়ার পণ্ডিত এবং ছাত্ররা এখানে এসে অধ্যয়ন এবং অধ্যাপনা করতেন। এখানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও পঞ্চম শতকে মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই এই নালন্দাতে এসেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে যে মহান ব্যক্তিরা শিক্ষাদান করতেন তাদের মধ্য থেকে আর্যভট্ট, নাগার্জুন, আর্যদেব, অতীশ দীপঙ্কর, চন্দ্রকীর্তি, ধর্মকীর্তি, ধর্মপাল, দিগনাগ, নাড়পা, শিলভদ্র, হিউয়েনসাং এদের নাম উল্লেখযোগ্য। এগুলো সব অর্ধচন্দ্রাকার। এটা কোনো উপাসনা কক্ষ ছিল কিনা কে জানে। আর এই যে আমাদের মহান ব্যক্তিরা, তাদের ক্রিয়াকর্ম এগুলো। এই যে এদের নাম প্রতিটা প্রস্তর ফলকে এদের। এই জ্ঞানপীঠটি বারবার ধ্বংসের মুখে পড়েছিল। বেশ কয়েকবার বহিঃশত্রুর আক্রমণের মুখে পড়ে এই নালন্দা। প্রথমবার স্কন্দগুপ্তের সময় মিহিরকুলের নেতৃত্বে মধ্য এশিয়ার যুদ্ধবাজ হুনরা নালন্দা আক্রমণ করে। তখন তারা বৌদ্ধ ছাত্র এবং ধর্মগুরুদের হত্যা করে। পরবর্তীকালে স্কন্দগুপ্ত এবং তার পরের বংশধরেরা এই নালন্দাকে পুনর্গঠন করেছিলেন। এখানে মূল ইউনিভার্সিটিটা অথবা বৌদ্ধ বিহার ছিল এখানে। সিঁড়িগুলান দেখো কত সুন্দর করে, মানে এর মধ্যেও এক একটা ধাপের জন্য কি সুন্দর আলাদা আলাদা করে সিঁড়ি বানানো আছে। দেখো এইখানেই তিন ধরনের সিঁড়ি। এই সেই ভারতের প্রাচীন মহান বিশ্ববিদ্যালয়, প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে বৌদ্ধ সংস্কৃতি সমস্ত কিছু মেলবন্ধন ছিল, যেখানে 10,000-এর বেশি ছাত্র থেকে পড়াশোনা করত। শোনা যায় 10 লক্ষেরও বেশি পুঁথি যখন এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, সম্ভবত বখতিয়ার খলজি, সেখানে সমস্ত পুঁথি পুড়তে 3 মাস লেগেছিল। এখানে আরও শোনা যায় যে সে যেন সে হিন্দু বৌদ্ধদের এত জ্ঞান আর চিকিৎসার উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে এখানে আগুন ধরিয়ে দিয়েছিল। ইতিহাস যা বলে বা যা এখন সাক্ষী হয়ে আছে, আমি তাই বলছি। এখানে আর্তনাদ করে যেন ইতিহাস কথা বলে।
কত প্রতিভা, পৃথিবীর কত সম্পদ শেষ হয়ে গেছে, আজ আর তাকে খুঁজে পাওয়া যাবে না। যা দেখা যাচ্ছে সে শুধু গৌরবকে মনে করিয়ে দেয় যে সত্য আর গৌরব মাথা উঁচু করেই থাকে। এই ক্যাম্পাসের মধ্যে মানে টয়লেটের ব্যবস্থা এবং ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা এগুলো বেশ ঠিকঠাক মানে আছে এখানে, এই নিয়ে চিন্তার বিষয় নেই। এই দিকটা সুন্দর বাগানের মতো করে দিয়েছে। কারণ যখন তোমার নলেজে বা বডিতে জ্ঞান বা নলেজ থাকবে, অতি তাড়াতাড়ি ডেভেলপ করে যাবে সেই জাতি। তাহলে আবার ডেভেলপ করবো, আমি আবার ধ্বংস করবে। দেখি আমরা একটা অন্যায় রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কোনো প্রুভড রাস্তা নয়। কোনটা? চলে আসো চলে আসো, নিচে নামার সব কিছু আছে, আসো। এখন আমরা এই যে এইখানে এই যে যে ছোট ছোট গর্ত এবং ছোট ছোট যে পাথরগুলো দেখা যাচ্ছে, এটা হলো ছাদের জল বেরিয়ে আসার জন্য এটা ড্রেনিং সিস্টেম। এই যে এখানে অনেক বৌদ্ধ বিহার আছে। এগুলো প্রত্যেকটা একটা করে কক্ষ ছিল, এই যে এগুলো কক্ষ ছিল বা উপাসনালয় ছিল। এটা হলো এই বৌদ্ধ বিহারের এরিয়া। এখানে স্টাডি রুম ছিল। হ্যাঁ, এদিক দিয়ে চারিদিক দিয়ে হয়তো দেখো যে এই কক্ষগুলো, আর এটা মূল ইয়া, এই যে এগুলো কক্ষগুলো। তবে এর প্রতিটা কক্ষের আবার এরকম করে যে রাস্তা আছে, রাস্তা দিয়ে এক কক্ষের থেকে আরেক কক্ষে মনে হয় যাওয়া যেত। এগুলো সবই তাদের থাকার কক্ষ ছিল, এই যে মানে ছাত্রাবাস। এই পুরোটা তাই ছিল। এই যে মানে এটা যত দেখা যায় তত অবাক হয়ে যেতে হয় যে কিভাবে এটা সম্ভব ছিল এবং তখন কি পরিমাণে মানে বিশাল আয়তনে এই জিনিসটা ছিল। এটা মনে হয় মেইন রাস্তা ছিল এদিক দিয়ে বের হয়ে যাওয়ার। এটা 13 নম্বর টেম্পল বা টেম্পল নাম্বার 13। এখানে লোহার গেট দিয়ে দেখি বন্ধ করে দেওয়া আছে। এটা মনে হয় কোনো বিহার টিহার ছিল, এর মধ্যে হয়তো বৌদ্ধ মূর্তি টুর্তি এরকম কিছু ছিল,
বা কোনো উপাসনা কক্ষ হয়তো ছিল এটা। আর এই যে এই জায়গাটা মূল হয়তো কনস্ট্রাকশন হয়তো এখানে ছিল। আর এই যে এগুলো সবই ছিল ছাত্রাবাস। এই অংশটা পুরোটা হলো ছাত্রাবাস, আর ওই দিক ছিল ইউনিভার্সিটির কক্ষ, এবং এটাও সম্ভবত ইউনিভার্সিটির কক্ষ মানে অথবা উপাসনালয়। আর ওই দিকে আরও একটা স্ট্রাকচার আছে ঠিক একই রকম, তা ওদিকটা সম্ভবত বন্ধ করে দেওয়া আছে, ওদিকটাতে সম্ভবত যাওয়া যায় না। আর এই যে এটা হলো ঠিক তার পাশেরই গ্রামগুলো। এটা মনস্ট্রি নাম্বার 10। এইখানে দুই পাশে দুটা স্ট্রাকচার আছে, এটা মনে হয় দরজা ছিল বড়। আর এটাও হলো সেই ছাত্রাবাস, এই যে পুরোটা। আর এর মাঝখানে মনে হয় কোনো উপাসনালয়, নয়তো তাদের যে সাবজেক্ট তার রুম মানে তার কক্ষ। আমার সেটা মনে হয় যে এগুলো যদি ছাত্রাবাস হয়, এটা এমন হতে পারে তাদের ক্লাস এখানেই হতো। কি সুন্দর পরিকল্পনা, মানে এক একটা মানে ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে এখানে কক্ষ ছিল, মানে এরিয়া ছিল, এবং সেখানে এই যা ছাত্ররা এখানে ছিল তারা সব এখানেই বসে তাদের ক্লাস করতো। 1193 অথবা 97 শতকে তুর্কি গোষ্ঠীপতি বখতিয়ার খিলজি এই নালন্দা আক্রমণ করে, এবং তখন এই নালন্দার যে গ্রন্থাগারটি ছিল তাতে প্রায় 90 লক্ষ বই ছিল, এবং সেই গ্রন্থাগারটির নাম ছিল ধর্মগঞ্জ। সেই গ্রন্থাগারটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং কথিত আছে যে সেই আগুন নিভতে প্রায় 3 মাস সময় লেগেছিল। এভাবেই আমাদের এই প্রাচীন ঐতিহ্য এবং জ্ঞানের পীঠস্থানটি আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়ে বর্তমানে বিলুপ্ত হয়ে যায়। এই যে এই অংশটার এখন সংস্কারের কাজ চলছে। এগুলো সব ছাত্রাবাস বা কক্ষ ছিল, এক কথায় ছাত্রাবাস বলবো না, কক্ষ ছিল। আর এখানে এখন জল ঠল দিয়ে ভিজিয়ে এটাকে ব্রাশ ট্রাশ করে এটাকে এখন ঠিক করছে। এখন বাজে প্রায় 5:30টার মতো, 6টা পর্যন্ত এমনিতে টাইম, তাই এরা এই 5:15 5:30টার থেকেই মোটামুটি সবারকে বেরোনোর কথা বলতে থাকে, এবং আস্তে আস্তে এই 5:45-6টার মধ্যেই এরা বন্ধ করে দেয়। বিরাট বড় এরিয়ার মধ্যে এটা ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এর মধ্যে থেকে মোটামুটি এই জায়গাটা তার কেন্দ্র, এটা মোটামুটি কেন্দ্রের অংশ। তা এই অংশটাকেই এইভাবে সংরক্ষণ করে দেখানোর কাজ করা হয়। এই যে এখন আমরা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি, ক্যাম্পাস থেকে বাইরে বের হয়ে আসলাম। এর বাইরেও এই যে চারিদিকে আরও অনেক দূর পর্যন্ত এটা বিস্তৃত আছে। আসলে এত বড় এরিয়া, এবং সেই কতক্ষণ ধরে আমরা এখানে ঘুরছি, প্রায় 3.5 4.5 5.5। হ্যাঁ, তাহলে কত বড় এরিয়া হতে হবে সেটাকে। এবং তাদের প্রত্যেকের ডিপার্টমেন্ট আলাদা, মানে ক্লাসরুম আলাদা হবে, থাকার জায়গা আলাদা হবে। হ্যাঁ, তবে আমি যেটা দেখলাম যে এই দিকের প্রত্যেকটা জায়গা পুরোটাই ছাত্রাবাস, আর তার মাঝখানে একটা করে ক্লাসরুম বা একটা কক্ষ, একটা করে মঞ্চ আছে। তাই এমনও হতে পারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই ওই একটা করে এরিয়া, বুঝছো তো? এই এরিয়াটাতে এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা থাকবে, আর মাঝখানে ক্লাস করবে।
বের হয়ে যাওয়ার সময় সন্ধ্যাবেলায় এই যে পাখিদের আমরা শহর থেকে এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আবার হাইওয়েতে এসে উঠলাম। এই যে তা আমরা যেটা ভাবলাম যে নালন্দা যেহেতু দেখা আমাদের হয়ে গেল, আর এই হাইওয়েতে এসেই আমাদেরকে আবার থাকতে হবে, সেই জন্য আমরা ভাবলাম যে হাইওয়েতে এসে না থেকে এখন বাজে 6টা, তা যদি আমরা অল্প একটু এগিয়ে যেতে পারি তাহলে যতটুকুই আগাবো ততটুকুই আমাদের আগামী দিনের জার্নিতে উপকার হবে।